সুধী দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ঢাকা ট্রিবিউন আইআরআই আয়োজিত নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024-এ। আপনারা জানেন সারা বাংলাদেশে উপজেলা নির্বাচন হচ্ছে বিভিন্ন পর্যায়ে কয়েকটা ধাপে, এবং সর্বশেষ ধাপ যেটা অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই, সেই ধাপে যে কয়টা উপজেলা নির্বাচন হবে তার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রামের লোহাগড়া উপজেলা। আজকে আমরা এখানে এসেছি লোহাগড়া উপজেলায় যারা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন সেরকম দুজন প্রার্থী আজকে অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন, এবং তাদের সাথে আমরা কথা বলবো তাদের পরিকল্পনার কথা। তারা যদি নির্বাচিত হন এই এলাকার উন্নয়নে তারা কী ধরনের কর্মকাণ্ড করতে চান সেই ব্যাপারে জানতে চাইব। এবং এই অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন এখানকার ভোটার সাধারণের একটা অংশ, সুধী সমাজের একটা অংশ, যারা এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণও করার একটা সুযোগ আমরা রাখার চেষ্টা করব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যদি তাদের কাছ থেকে আমরা দু একটা প্রশ্ন নিতে পারি সময় সাপেক্ষে, সেটাও আমরা করব। তো শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যারা আজকে এই নির্বাচনের প্রার্থী আমাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তাদের সাথে। আমার ডান দিকে রয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মাহবুব সৈয়দ। আমার বাঁ দিকে রয়েছেন লোহাগড়া নাগরিক কমিটির পক্ষ থেকে যিনি এই নির্বাচনী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সিরাজুল ইসলাম চৌধুরী। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। এবং এখন আপনাদের কথার মধ্য দিয়ে আমরা এই এলাকার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা, আপনাদের যে চিন্তাভাবনা সেগুলো জানার চেষ্টা করব। তো আমি শুরুতেই আপনাদের দুজনের কাছেই জানতে চাইব, আমি জনাব আব্দুল মাহবুব সৈয়দ আপনাকে দিয়ে শুরু করি। যে নির্বাচনটা হতে যাচ্ছে তার যে সার্বিক ব্যবস্থাপনা, এখানকার যে আপনারা যে ক্যাম্পেইন করছেন তার পরিবেশ এবং ভোটাররা এটাকে যেভাবে গ্রহণ করছে যে নির্বাচনটাকে সামনে, এই সার্বিক ব্যবস্থাপনা আপনারা সন্তুষ্ট কিনা নির্বাচনের, এবং নির্বাচনের পরিবেশে আপনারা সন্তুষ্ট কিনা? জনাব আব্দুল মাহবুব সৈয়দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এবং অন্যান্য ধর্মাবলম্বী যদি কেউ থেকে থাকেন তাদেরকে আদাব, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই নির্বাচনী বিতর্ক আয়োজন করেছেন ঢাকা ট্রিবিউন এবং আইআরআইটা এটা সবাই জানেন, এটা সারা বিশ্বব্যাপী তারা নির্বাচনের উপরে কাজ করেন, গণতন্ত্রের উপর কাজ করেন। বাংলাদেশের গত নির্বাচনও তারা এসছেন এবং বিভিন্ন দেশে তারা যান। আমি শুরুতেই এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য এই দুই সংগঠনকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার লোহাগড়া উপজেলার ভোটারদের পক্ষ থেকে, আমার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আবারও শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এই কষ্ট করে এখানে এসেছেন। এবং আমি অনুষ্ঠানের উপস্থাপক এবং এইখানে যারা এই ক্যামেরায় কাজ করছেন এবং একজন আমার বোন সাংবাদিক আছেন, আর অন্যান্য সাংবাদিকবৃন্দ এই টিমে আছেন, আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার নির্বাচনী কমিটির পক্ষ থেকে আবারও আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আর একদিন পরেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে 3 তারিখ, মধ্যখানে কাল, পরশু দিন আমাদের নির্বাচন। আমি আপনাদের কাছে এই নির্বাচনে আমি দোয়া চাই। সম্মানিত উপস্থাপক প্রশ্ন করেছেন যে এবারের নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কে আমার অভিমত। আমি প্রশাসনের সাথে কয়েকটা মিটিংয়ে উপস্থিত ছিলাম। সর্বশেষ 2-3 দিন আগে চট্টগ্রাম সার্কিট হাউসে আমি সেই একটা গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলাম। সেখানে আমাদের এডিএম মহোদয় এবং
প্রশাসনের র্যাব, বিজিবি, এসপি, ডিআইজির প্রতিনিধি সহ অন্যান্য আমাদের ইউনো সাহেব, ওসি সাহেব, বাঁশখালীর ইউনো ওসি সাহেব এবং ইলেকশন অফিসার উপস্থিত ছিলেন, আরও অনেকেই ছিলেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। আমি বিশ্বাস করতে চাই এই যে সরকারের উচ্চ পর্যায়ের পদস্থ কর্মকর্তাদের এই আশাবাদ যেন সত্যি হয়। সব ভালো যার, শেষ ভালো তার। আমি নির্বাচনের ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করব, তাদের এই কথা যেন সত্যি থাকে। আমি আমার ভোটারদেরও এবং এখানে যারা উপস্থিত আছেন, আমি এটা আপনাদেরকে জানাতে চাই তাদের সেই বক্তব্য। এখানে আমার যে সাথে যে প্রার্থী আছেন সিরাজুল ইসলাম সাহেব, উনিও সেদিন উপস্থিত ছিলেন। আমি এক বিন্দু, এক কথা, এক শব্দে এদিক ওদিক নড়চড় করতেছি না। এখানে র্যাব থাকবেন, বিজিবি থাকবে এবং সেনাবাহিনীর ডিজিএফআই থাকবে। যেহেতু বান্দরবন আমাদের সীমান্ত এলাকা, ওনারা বলেছেন সেটাকে আমরা প্রায় সিল করে দেব। লামার পাশে যেহেতু ওইখানে কিছু সন্ত্রাসবাদী নানা কর্মকাণ্ড আছে, তাই এখানে যেন কোনো সন্ত্রাসবাদী কেউ যেন ভাড়া করে নিয়ে আসতে না পারে এবং তারা যেন নিজ উদ্যোগে এখানে ঢুকতে না পারে। এবং র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গত এমপি ইলেকশনও আমরা এটা প্রমাণ করেছি, একটা লাঠিও যদি কোনো গাড়িতে ঢুকে সেটা আমরা ধরতে পারবো। এবং অস্ত্র উদ্ধার অভিযান চলছে আজকে 1 সপ্তাহ যাবৎ, এবং কয়েকজন অস্ত্রধারী, অবৈধ অস্ত্রধারী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং এই নির্বাচনে যদি কেউ গণ্ডগোল করে, সেখানে বলা হয়েছে গুলির নির্দেশ আছে। বাঁশখালী উপজেলার ইউনো সাহেবকে বলেই দিয়েছেন আমি বুলেট ব্যবহার করব। এবং আমাদের র্যাব কমান্ডার বলেছেন আপনারা যারা নির্বাচন করছেন আমি আপনাদেরকে স্যালিউট জানাই। যদি নির্বাচনের দিন কারো কোনো ষড়যন্ত্র থাকে নির্বাচন বানচাল করার জন্য, কারো কোনো মাথায় থাকে আপনারা ব্যালট সিলে ঢুকিয়ে দেবেন বাক্সে, চাইলে সেটা আপনাদের মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমরা আজকে স্যালিউট জানাচ্ছি, সেদিন কিন্তু আমরা গ্রেপ্তার করতে বাধ্য হব। আপনাদের সম্মান নষ্ট হবে, আমাদেরও সম্মান নষ্ট হবে। আমরা কথা দিয়েছি আমরা কেউ সুষ্ঠু নির্বাচনের বিরোধী নয়। আমাদের এখানে ভালো পরিবেশ এখনো পর্যন্ত বিদ্যমান। আমরা জি জনাব মাহবুব, আমরা ফিরবো আবারও আপনার কাছে। ওকে, ধন্যবাদ। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। জনাব সিরাজুল ইসলাম চৌধুরী, আপনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঢাকা ট্রিবিউন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আয়োজক এবং উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের প্রতি আমার অভিনন্দন রইল। আমি আজকে এই সুন্দর আয়োজন, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের একটা সুন্দর আয়োজন করার জন্য আমি আয়োজক মণ্ডলীকে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে, প্রথম প্রশ্ন, উপজেলা নির্বাচন অনুষ্ঠানে এবারের ব্যবস্থাপনা সম্পর্কে আপনার অভিমত কী? ষষ্ঠ উপজেলা নির্বাচন 2024 এর একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা নির্দলীয় নির্বাচন। ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছিল এগুলা দলীয় প্রতীক নিয়ে হয়েছিল। এগুলাতে আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এটা উপলব্ধি করে মাননীয় সরকার বাহাদুর তথা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন জনগণকে নির্বাচনে সম্পৃক্ত করার জন্য, জনগণকে নির্বাচনমুখী করার জন্য এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য, সার্বজনীন করার জন্য দলীয় প্রতীক তুলে দেয়া হয়েছে। এটাই হচ্ছে এবারে নির্বাচনের উল্লেখযোগ্য দিক। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বলতে গেলে বলতে হয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাহবুব সাহেব যেটা বলেছেন, উনি যে প্রোগ্রামে ছিলেন আমিও ছিলাম, একই কথা আমি পুনরাবৃত্তি করছি না। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা যতটুকু আশ্বাস পাচ্ছি এবং ইতিপূর্বে যে নির্বাচনগুলো সম্পন্ন হয়েছে তার থেকে আমাদের যে অভিজ্ঞতা, এখানে
অসুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আমরা এ পর্যন্ত পরিলক্ষিত করছি না। মাননীয় সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন। তার প্রমাণ হচ্ছে ওনার কথা এবং কাজে ইতিপূর্বের নির্বাচনগুলো। তাই আমি বলতে চাই এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত হবে বলে আমরা সবাই আশা করি। কেউ কেউ যদি মনে করে যে অতীতের সেই চেহারা নিয়ে আবির্ভাব হবে আবার এখানে নির্বাচনকে কলঙ্কিত করবে, আমার মনে হয় এরা বোকার স্বর্গে বসবাস করতেছে। আমি আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমার লোহাগাড়াবাসী যারা ভোটার আছে সবাইকে আশ্বস্ত করতে চাই, নির্দ্বিধায় আপনারা ভোট কেন্দ্রে যাবেন। ভোটারদেরকে নিয়ে যদি আমরা ভোট কেন্দ্রে যাই, নিশ্চয় একটা সুন্দর সুষ্ঠু একটা ভোট আমরা জনগণকে উপহার দিতে পারবো। আমরা একটা সুষ্ঠু ভোট পাবো ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আপনাদের দুজনের কাছেই জানার চেষ্টা করব যে আপনারা যদি এই এলাকায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিজয়ী হন, তাহলে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে আপনি কি ধরনের পরিকল্পনা রয়েছে, যে কি কর্মকাণ্ড আপনারা বাস্তবায়ন করতে চান ভবিষ্যতে যদি নির্বাচিত হন? এ ব্যাপারে আমি প্রথমে জানতে চাইব জনাব আব্দুল মাহমুদ সৈয়দ আপনার কাছ থেকে। আমাদের লোহাগাড়ার আমি যদি নির্বাচিত হই তাহলে আমার পরিকল্পনা কি? এক কথায় ও আমার প্রতিশ্রুতি, কমিটমেন্ট। আমি আজকের এই বিতর্কে শুধু বলবো না, আমি আমার প্রতিটি সভায়, আমি যেখানে গিয়েছি সব জায়গায় একই কথা যেটা বলেছি সেই একই কথা এখানেই আমি আবার উচ্চারণ করব। সেটি হলো, আমি প্রথমেই জোর দেব শিক্ষার উপরে। আমি পাকিস্তান আমলের ছাত্র, আমার সময়ে আমাদের যে মেধা ছিল এবং মেধাবী ছাত্র ছিল, বিশ্বের বিভিন্ন দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বিভিন্ন দেশে লেখাপড়া করেছেন, তারা এত সুনাম অর্জন করেছিলেন এবং সেই তৎকালীন পাকিস্তান এবং আজকের বাংলাদেশেও তাদের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। তাদের মধ্যে আমি একজন। আমি লন্ডনে 32 বছর যাবৎ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি যুক্তরাজ্য সহ ইউরোপ, আমেরিকাতে আমারও কিছুটা সুনাম ছিল। সেটা বাংলাদেশের এই সুনাম এবং আপনাদের লোহাগাড়াবাসীর সুনাম। আমি সেজন্যই আজকে আমাদের সুন্দর সুন্দর দালান কোঠা হয়েছে। আমাদের সময় মাটির ঘর ছিল, অনেক সময় ক্লাস কক্ষে বৃষ্টি পড়ত, কিন্তু সেই সময়ের লেখার মান, শিক্ষার মান এবং শিক্ষকদের মান এবং স্কুল পরিচালনা কমিটির যে তাদের যে দক্ষতা, যোগ্যতা, সেটা আমি অনেকাংশেই দেখতে পাই না। সেজন্য আমি সব জায়গায় বলেছি, আমি শিক্ষার ক্ষেত্রে সবার আগে জোর দেব, এই কারণে তারাই জাতির ভবিষ্যৎ। তারা আগামী দিনের জাতির কর্ণধার হবেন, তারা রাষ্ট্রপতি হবেন, তারা বিচারপতি হবেন, আজকের ওনার মতো সাংবাদিক হবেন, আমার মতো একজন রাজনীতিবিদ হবেন, আমার মতো লন্ডনে গিয়েও তারা সুনাম অর্জন করবেন। লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি যাবেন, নাসাতে কাজ করবেন। এই জন্য আমি শিক্ষার উপর সবচাইতে বেশি গুরুত্ব দিতে চাই। তারপর স্বাস্থ্যই জীবনের মূল কথা। আপনার যদি স্বাস্থ্য না থাকে আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য আমি বলেছি, লোহাগাড়ার স্বাস্থ্য ব্যবস্থা এত ভঙ্গুর, আমাদের যে একমাত্র সরকারি হাসপাতাল, এটি নামে মাত্র একটি হাসপাতাল। এখানে কোনো, আমার উপর কেউ রাগ করবেন না, এখানে কোনো চিকিৎসাই নাই। স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন লোহাগাড়া সরকারি হাসপাতালে এটাকে আমি
পর্যালোচনা করব। এখানে একটা ট্রমা সেন্টার আছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারের একমাত্র ট্রমা সেন্টার আমি যতদূর জানি। সেখানে ট্রমার, এটা ইংরেজি শব্দ, এই ট্রমার টিও নেই এখানে। এখানে কোনো ব্যবস্থাই নেই। এখানে কোনো ব্যাড আছে কিনা সেটাও আমি জানি না। আমি যদি নির্বাচিত হই, আমার সাথে অনেক পুরানো সম্পর্ক সামন্তবাবুর সাথে, স্বাস্থ্যমন্ত্রীর সাথে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। আমি অনেক সময় সেখানে যেতাম একজন ছাত্র নেতা হিসাবে। আমি ওনার কাছে যাব এবং ওনাকে বলবো, আপনি ইমিডিয়েটলি আমার উপজেলায় স্বাস্থ্য ব্যবস্থাটা পর্যালোচনা করুন এবং আমার হাসপাতালগুলো দেখুন। এবং ক্লিনিকের কথা কি বলবো, এই কয়দিন আগে প্রতি মাসে একজন বাচ্চা রোগী মারা যায়। এখানে প্রশাসন, এখানে কোনো নিয়ম নীতি আছে কিনা আমার প্রশ্ন জাগে। আর পরিবেশ, একটা সুন্দর জাতি গড়ে তুলতে হলে তার সুন্দর একটা পরিবেশ দরকার। পরিবেশটা কি? পাহাড়, নদী, নালা, জীববৈচিত্র্য, এগুলি থাকতে হবে, না হলে একটা দেশ টিকবে না। আজকে আমাদের এখানে কি হচ্ছে, সব নদী শেষ হয়ে যাচ্ছে। আমি এই জন্য পরিবেশের উপর জোর দিচ্ছি। আপনারা জানেন গত করোনা কালে সবাই একটা জিনিস দেখেছেন, কারো করোনা হলেই অক্সিজেন লেভেল এখানে মাপা হতো। কেন? অক্সিজেন না থাকলে মানুষ বাঁচতে পারে না। অক্সিজেন কোত্থেকে আসে? সেই পাহাড়ের যে গাছ, পাহাড় না থাকলে তো গাছ থাকবে না। আমি এখানে দীর্ঘ কথা বলার সুযোগ নেই এবং আমি কিছু প্রতিশ্রুতির কথা বলতে চাই, কমিটমেন্টের কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি যখন বিভিন্ন জায়গায় সভা করতে যাই, মাদকের কথা আমাকে বলা হয়। রাত্রে এশার নামাজের পরে অনেক রাস্তা দিয়ে নাকি হাঁটা যায় না, ইয়াবা ব্যবসা হয়, মাদক ব্যবসা হয়। আমি 1 মাসের মধ্যেই, আমি যদি নির্বাচিত হই, এই মাদক আমি বন্ধ করে দেব। আমি বিভিন্ন সভায় বলেছি, যারা গরিব মানুষ রোজগারের জন্য সে নিজেই বুঝে না সে কী কাজ করতেছে, আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি 1 মাসের মধ্যে আপনারা এই ব্যবসা ছেড়ে অন্য জায়গায় যান। আর যারা বড় বড় মাফিয়া, তারা তো এটা ছাড়বে না। আমি আমার গরিব দুঃখী মানুষ যারা এই কাজ করেই দৈনিক 200-500 টাকা ইনকাম করেন, তাদের কাছে আমি এখান থেকেও আমি অনুরোধ করতে চাই, আপনারা এই 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 হারাম ব্যবসা থেকে, এই দেশ বিরোধী ধ্বংস হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এখান থেকে আপনারা প্লিজ সরে আসুন। তারপর সন্ত্রাস একটা বিরাট সমস্যা, এটা কোনো রাজনৈতিক না, নানাভাবে এখানে সন্ত্রাস আছে, সব সময় আছে, কোন খারাপই আছে, মানুষ মারা যাচ্ছে নানাভাবে। আমি সন্ত্রাসের উপর এটা বন্ধ করার জন্য আমি প্রশাসনের সহায়তা নিয়ে আমি ইনশাল্লাহ চেষ্টা করব এবং আমি আশা করব সবাই যদি আমরা একমত থাকি, ঐক্যবদ্ধ থাকি, এই সন্ত্রাস আমি বন্ধ করে দিতে পারবো। আর একটা দুর্নীতি, আমরা জানি ঘুষকেই আমরা দুর্নীতি জানি। আমি যদি আমার কাজটা ঠিক মতো না করি, সেটাও একটা দুর্নীতি। আমি একটা 7-8 বছর আগে উপজেলাতে দুর্নীতি বিরোধী একটা সেমিনারে বলেছিলাম, আপনারা অফিসার যদি ঘুষ খায় সেটা দেখেন, একজন শিক্ষক যে তার 10 মিনিট পরে, ঘন্টা পড়ার পরে উনি যে উপস্থিত হন, সেটাও তো একটা দুর্নীতি। 10 মিনিট ক্লাস শেষের 10 মিনিট আগেই চলে আসেন, সেটাও দুর্নীতি। আমি উপজেলার চেয়ারম্যান হিসাবে যদি আমি অফিসে বসে 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 কোনো কাজ না করি, সেটাও একটা দুর্নীতি। আমি ঠিক মতো যদি আমি আমার অফিসারদেরকে পরিচালনা করতে না পারি, উপজেলা পরিষদ অতি গুরুত্বপূর্ণ একটা পজিশন এবং এটার যে চেয়ারম্যান তার ইম্পর্টেন্ট শেষ করবেন। ধন্যবাদ। তারপর আমি রাস্তাঘাট উন্নয়নের কথা বলেছি, কালভার্ট ব্রিজ, বিদ্যুতের লোডশেডিং আমি বলেছি আমি
প্রথম দিনে ডিজিএমের সাথে বসবো। আপনারা ছাত্রদের যে লেখাপড়ার সময় আপনারা ম্যানেজমেন্ট করেন। আমি এটা উদাহরণ দিয়ে বলেছি, আপনার আজকে 2 কেজি চাউল আছে কিন্তু দরকার 3 কেজি, আমরা এটা ম্যানেজ করেন। আমার মা বোনেরা একজাক্টলি আমি তাদেরকে বলেছি এটা আপনারা ম্যানেজ করবেন। কীভাবে করবেন? আপনারা 4টার সময় বিদ্যুৎ দেন, দরকার হইলে সেটা বন্ধ করে আমার ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে ম্যাট্রিক পরীক্ষা দিবে, ইন্টার পরীক্ষা দিবে, সেটা মগরিব থেকে অন্তপক্ষে 9টার সময় বিদ্যুতের লোডশেডিংটা আল্লাহর ওয়াস্তে করবেন না। আরেকটা হচ্ছে 1টা থেকে লোডশেডিংটা ওইখানে ম্যানেজ করেন। বৃদ্ধ মানুষ, 70 ঊর্ধ্ব মানুষ, নতুন বেবি হয়েছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, গরমের জন্য ফ্যান চলছে না, বাচ্চা কন্দনরত অবস্থায়, মায়ের বুক ঘামে ভিজে যাচ্ছে, এরকম যারা অবস্থায় বাবুদ আমরা ফিরবো আবার আপনার কাছে, আপনার পয়েন্টগুলো আমরা বুঝতে পেরেছি এবং পরবর্তী প্রশ্ন নিয়ে আবারও আসবো। এই পর্যায়ে আমরা ধন্যবাদ। একটু জনাব সিরাজুল ইসলাম চৌধুরী আপনার কাছ থেকে শুনে নিই। নিশ্চয় সবার প্রত্যেক কাজের একটা পরিকল্পনা ভবিষ্যৎ থাকে, সে হিসাবে উপজেলা নির্বাচনে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে যদি আমি বিজয়ী হয়ে থাকি, তাহলে আমার পরিকল্পনা হচ্ছে আমি আমার জীবনে ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম অনেক দিন, দীর্ঘদিন আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করেছি। আমি সাধারণ মানুষের নারীর সাথে আমার সম্পর্ক, আমি জানি মানুষের প্রশাসনের কাছে, উপজেলা প্রশাসনের কাছে মানুষের কি চাহিদা। বর্তমানে আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ বিচারহীনতায় ভুগতেছে। বিচারের জন্য তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে থানা কোর্টে গিয়ে তাদের সর্বস্ব নিঃস্ব হয়ে যাচ্ছে। এই বিচার ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের মাধ্যমে যদি এলাকার মানুষের এই সমস্ত সমস্যাগুলার সুষ্ঠু সুসমাধান দিতে পারত, তাহলে আজকে মানুষের এই ভোগান্তি হতো না, থানা কোর্টে দৌড়াদৌড়ি করে নিঃস্ব হতে হতো না। আমি চেষ্টা করব ইউনিয়ন পরিষদের যেই গ্রাম্য আদালত এগুলাকে আরও সচল করে, বর্তমান সরকার উপজেলা পরিষদেও বিচারের দায়িত্ব দিয়েছেন, আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না। উপজেলা পরিষদে এই বিচারের ব্যবস্থা চালু করে এই যে মানুষের এই বিচারহীনতা থেকে মানুষকে রক্ষা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। দ্বিতীয় কথা হচ্ছে সরকার, আপনারা জানেন বর্তমান সরকার অহরহ উন্নয়ন করে যাচ্ছেন, কিন্তু সেই উন্নয়নের যেই সুফল সাধারণ মানুষ পাওয়ার কথা তার আংশিকও মানুষে পাচ্ছে কিনা সন্দেহ আছে। যেটার পিছনে কারণ হচ্ছে এদের দৃষ্টিভঙ্গি, সুষম ব্যবস্থা, যে একটা উন্নয়ন করার জন্য একটা সুষম ব্যবস্থা থাকতে হবে, একটা অগ্রাধিকার ভিত্তিতে একটা ব্যবস্থা থাকতে হবে। সেই ব্যবস্থাগুলা আমাদের উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ এরা সঠিকভাবে গ্রহণ করতে না পারার কারণেই এই যে সরকারের সেই উন্নয়নগুলা ব্যাহত হচ্ছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব উপজেলা পর্যায় থেকে এই যে সমস্ত উপজেলার ইউনিয়নের চেয়ারম্যানদেরকে নিয়ে সুষম ব্যবস্থার মাধ্যমে সমভাবে প্রত্যেক এলাকার উন্নয়নের ব্যবস্থা করা এবং সরকারি কোনো সম্পদ আত্মসাৎ না হওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। পরিশেষে এই যে স্বাস্থ্য ব্যবস্থার কথা আমার মুরব্বী মাহবুব ভাই বললেন, আসলে এটা আমাদের খুব দুরবস্থার বিষয়। এই স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্যের যেই কমিউনিটি ক্লিনিকগুলো আছে এগুলার সঠিকভাবে দেখভাল না হওয়ার কারণেই সরকার পর্যাপ্ত ঔষধ এবং চিকিৎসা সামগ্রী দেওয়ার পরেও আমার গ্রামের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষেরা তার পুরোপুরি সুযোগ সুবিধা ভোগ করতে পারছে না। এগুলা মনিটরিং করার দায়িত্ব কিন্তু উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের। আমি এটাকে আরও গতিশীল করার জন্য চেষ্টা করব, যাতে সরকারের দেয়া সেই সুযোগ সুবিধা আমার গ্রামের মানুষ সঠিকভাবে ভোগ করতে পারে। জি জনাব সিরাজুল ইসলাম চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার পরিকল্পনার কথাগুলো শুনলাম। এই পর্যায়ে আমি পরবর্তী একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দুজনকেই, সেটা হচ্ছে যে আপনাদেরকে যারা ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই ভোটারদের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে নারী ভোটার, তরুণ ভোটার, যারা এমন অনেক ভোটার রয়েছেন যারা প্রথমবারের মতো ভোট দেবেন। আর তাদের যে প্রয়োজনগুলো, শিক্ষার সমস্যা,
কর্মসংস্থানের সমস্যা, নারীদেরকে মেইন স্ট্রিমিং করা এবং তাদের যে কর্ম উদ্যোগ সেগুলোকে বাজারের সাথে সংশ্লিষ্ট করা, সেগুলোর বিষয়ে আপনাদের আলাদা করে কোনো চিন্তাভাবনা রয়েছে কিনা জিজ্ঞেস করছি প্রথমে জনাব আব্দুল মাহমুদ সৈয়দ আপনাকে। এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নারী আমাদের জনসংখ্যার অর্ধেক। একটা দেশের অর্ধেক জনগোষ্ঠী যদি অবহেলিত থাকে, অর্ধেক জনগোষ্ঠী যদি বঞ্চিত থাকে, সেই জাতি এবং রাষ্ট্র উন্নতির শিখরে এগিয়ে যেতে পারে না। আমি সেই জন্য নারীদের ব্যাপারে আমার বিশেষ কর্মসূচি আছে। আমি কিছু মহিলা সমাবেশ করেছি, আমি সেখানে তাদেরকে বলেছি অথবা আমি কমিটমেন্ট করেছি এটা যেন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না হয় সেদিকে লক্ষ্য রেখেই বলছি। আমি বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং আমি ঢাকার সাথে যোগাযোগ করে এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলে আমি চেষ্টা করব এখানে কিছু কারিগরি কেন্দ্র প্রতি ইউনিয়নে সম্ভব না হলেও 2-3টা ইউনিয়নকে একটা কেন্দ্র করে আমাদের 9টা ইউনিয়ন অন্তপক্ষে 2-3টা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করার আমার কর্মসূচি আছে। তার মধ্যে আমি প্রথম দিকেই উপজেলা পরিষদের সহায়তায় সেলাই শিক্ষা কেন্দ্র আমি করব। আমি এটা গতকালকেও আমি বলেছি একটা মহিলার সমাবেশে, কারণ সেলাইটা আমাদের মা বোনদের একটা মজ্জাগত প্র্যাকটিস আছে। তারা সেলাই সবসময় সেলাই করে, সূচি কাজ করে। আমি যদি সেই ট্রেনিংটা দিতে পারি তাইলে তাদের পরিবারের জন্য একটা বাড়তি ইনকাম তারা করতে পারেন এবং সাথে সাথে তাদের যে একটা আত্মমর্যাদাবোধ আছে সেটা আরও সৃষ্টি হবে এবং স্বামীর কাছে, ছেলে মেয়েদের কাছে তাদের যে সম্মান, সেই সম্মানটা বাড়বে বলে আমি বিশ্বাস করি। এবং তরুণদের জন্য আমি বলবো, তরুণরাই তো আমি একটু আগেই বলেছি আমাদের জাতির ভবিষ্যৎ, এই ছাত্ররাই তো আমাদের মূল তরুণ। বার্মার যে লি পেইন পলিটিক্যাল সায়েন্টিস্ট অনুন্নত দেশের জন্য এই তরুণদেরকেই বলেছে তারাই ইন্টেলেকচুয়াল, তারাই সমাজকে এগিয়ে নিয়ে যায়। 69-এর আন্দোলন বলেন, 71-এর মুক্তিযুদ্ধে বলেন, তরুণরাই। আমি সেদিন নিজেও একজন তরুণ ছিলাম, আমি যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তরুণরাই নিষ্কলুষ থাকে, নিষ্পাপ থাকে, তারা যে কোনো কাজ সহজে করতে পারেন এবং তারা ইজিলি কাজ করতে পারেন। আমি এখন যেটা মোবাইলে কাজ করতে পারি, আজকের একজন 18 বছরের যুবক এবং যুব মহিলা তারা যত সহজে পারবেন, অন্যরা কেউ পারবেন না। আমি এই জন্য আমাদের এইখানে কয়েকটা কলেজ আছে, স্কুল তো অসংখ্য আছে এবং একটা সরকারি স্কুলও আছে। আমি চেষ্টা করব এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ইউনিভার্সিটি, বুয়েট অনেক শিক্ষক আমার স্নেহের ছোট ভাইরা আছেন, আমার বয়সে আছেন। আমি এখানে তাদেরকে বিভিন্ন সময় আমন্ত্রণ করে সেমিনারের ব্যবস্থা একটা করার আমার চিন্তায় আছে। আমি এই প্রশ্নমালাটা পড়ার সুযোগ পাইনি, আমি বাসায় গিয়েছি আজকে সকাল 8টায় এবং আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে এখানে আমি পড়তেছি, আপনারা দেখতেছেন আমি এখানে লিখতেছি। তো এই জন্য আমার একটু অগাছলো উত্তর হতে পারে। তো এই জন্য আমি সেমিনারের ব্যবস্থা করব যেগুলি ঢাকা ইউনিভার্সিটিতে, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি করেছি, অনেক কাজ করেছি, টিএসসি সেখানে আছে। আমরা ইউনিভার্সিটি ক্লাস থেকে অনেক সময় টিএসসির সেমিনারকে গুরুত্ব দিতাম। টিএসসির নাটক এবং আলোচনা এগুলিকে অনেক গুরুত্ব। আমি সেখান থেকে আমার যে চিন্তাভাবনা, আমি চাই আমার কলেজগুলোতে, স্কুলগুলোতে, ঢাকা ইউনিভার্সিটি, বাইরে ভাই আমি একটা নাম ধরি, আপনি এই পয়েন্টটা শেষ করবেন, তারপরে আপনারা অন্যভাবে নেবেন না। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ধরতে পারেন, আমার স্যারের সাথে খুবই ভালো সম্পর্ক। ডক্টর আনিসুজ্জামান নাই, এইরকম অনেক শিক্ষক আছেন। আমি যদি বলি তারা আসবেন। এর মধ্য দিয়ে আমাদের যে তরুণ ছাত্রদের
তরুণ ছাত্রীদের যে মেধার বিকাশ হবে, তারা অনেক কিছু নিতে পারে। কিন্তু আমরা ইভেন আমি লন্ডন থেকে টিচারদের এনে তাদেরকে কিভাবে মেধার বিকাশ করতে পারে এবং তাদেরকে স্বপ্ন জাগিয়ে তুলতে হবে, ড্রিমটা তাদের মনের মধ্যে জাগাতে হবে, সেগুলির চেষ্টা আমি করব। জি, জনাব সময় মাহমুদ, নাই, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আসবো আবারও আপনার কাছে। এ পর্যায়ে জনাব সিরাজুল ইসলাম চৌধুরী, আপনার কাছ থেকে শুনবো নারী এবং তরুণ ভোটারদের উদ্দেশ্যে আপনার চিন্তা ভাবনাগুলো। নারীরা হচ্ছে আসলে জাতি, একটা আদর্শ জাতি গঠনের নিয়ামক শক্তি। এই জন্য নেপোলিয়ন বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। আজকে এই নারীদেরকে শিক্ষিত করতে গিয়ে নারীদের শিক্ষার সবচেয়ে বড় বাধা হচ্ছে বাল্যবিবাহ। আমরা সমাজে এটা খুব গুরুত্বের সাথে উপলব্ধি করছি। একটা মেয়ে যখন ক্লাস 8-এ যায় তখন তার বিবাহের প্রস্তাব আসে, তার অভিভাবকেরা তাকে বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে। এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করা হয়েছে, তারপরে দেখবেন যে তার বিয়ের প্রস্তাব আছে, পরীক্ষা না দিয়েই তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় মারাত্মক রূপ। এই যে বাল্যবিবাহ, এই বাল্যবিবাহ প্রতিরোধ করা, বন্ধ করার জন্য আমাদের উপজেলা প্রশাসনের সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করতে হবে। আরেকটা নারীদের আরেকটা বড় সমস্যা যেটা, যে আপনারা সবাই জানেন, মারাত্মক ব্যাধি যৌতুক। যে যৌতুকের কারণে আজকে আমাদের প্রাপ্তবয়স্ক অনেক মেয়েদেরকে তার অভিভাবকেরা বিয়ে দিতে পারছে না ঠিকমতো, কত রকম ভোগান্তির শিকার। এই যে যৌতুক প্রথাটা, এই যৌতুক প্রথাটা সমাজ থেকে উচ্ছেদ করার জন্য, নির্মূল করার জন্য উপজেলা প্রশাসনের একটা বড় ভূমিকা রয়েছে। আমরা যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটু কঠোর পদক্ষেপ নিয়ে থাকি, তাহলে হয়তো এই যৌতুক প্রথা বন্ধ হবে, আমাদের মেয়ে সমাজের উন্নতি হবে। তরুণদের ব্যাপারে আমি বলবো, তরুণেরা হচ্ছে জাতির জন্য আগামী দিনের একটা বড় নিয়ামক শক্তি। আমাদের এই তরুণদেরকে আদর্শ নাগরিক হিসাবে, সুনাগরিক হিসাবে গড়ে তোলা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আপনারা জানেন আজকে আমাদের তরুণেরা কিভাবে বিপদগামী হয়ে যাচ্ছে। এই বিপদগামী হয়ে যাওয়ার পিছনে আমরা যারা সমাজের অভিভাবক আছি, আমাদের দায়িত্ব কোনো অংশে কম নয়। এই ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য উপজেলা প্রশাসন একটা বিশেষ ভূমিকা রাখতে পারে। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি তরুণদের এই বিপদগামিতা থেকে ফিরিয়ে আনার জন্য আমি যথাযথ পদক্ষেপ নেব এবং নারীদের যে দুর্দশার কথা বললাম সেগুলা যাতে কঠোরভাবে দমন করতে পারি, সে ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা আপনাদের এই অঞ্চলে যে একটা ভূমিগত যে বৈশিষ্ট্য, সেই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করছি। যে আমরা জানি লোহাগড়া, এখানে রয়েছে চুন্তি অভয়ারণ্য এবং প্রচুর বনজ সম্পদ, বৃক্ষরাজি। একসময় এখানে তো এশিয়ান এলিফ্যান্টের যে করিডোর, সেটার জন্য প্রসিদ্ধ ছিল। আমি এই মুহূর্তে জানি না যে এখানে হাতির সেই পপুলেশন আগের মতো আর আছে কি না। তবে সার্বিকভাবে এই যে প্রাকৃতিক বৈশিষ্ট্যমণ্ডিত যে জায়গাটা, এখানে বৃক্ষ নিধন থেকে শুরু করে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড অনেক সময় কিন্তু এই সৌন্দর্যকে নষ্ট করে। এখানকার যে সেগুলো থেকে, বনজ সম্পদ থেকে যে অর্থনৈতিক সমৃদ্ধি আসার কথা, সেটাকে বাধাগ্রস্ত করে। এসব ব্যাপারে উপজেলার পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? যেহেতু আপনারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং ভবিষ্যতে আপনাদের মধ্য থেকেই কেউ এখানে নেতৃত্ব দিবেন, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। আমি জনাব আব্দুল মাহমুদ সৈয়দ আপনার কাছ থেকে শুনতে চাই প্রথমে। ধন্যবাদ। আমার সামনে যারা বসে আছেন, দীর্ঘ সময় নিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ। বাংলাদেশের অন্যতম উপজেলা লোহাগাড়া সৌন্দর্যের লীলাভূমি। এরকম সমতল ভূমি, পাহাড় বেষ্টিত, আবার নদ নদী, অভয়ারণ্য, হাতির প্রজনন কেন্দ্র, ভারত বার্মা
এই সন্নিহিত এলাকায় এরকম বাংলাদেশ আর নেই। কিন্তু এখন আমরা কোন অবস্থায় আছি আপনাদের কি সম্পর্কে জানা আছে কিছু? 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে লোহাগাড়া উপজেলায় প্রচুর বনজ সম্পদ রয়েছে, কিন্তু এখন বনজ সম্পদ প্রায় ধ্বংসের পথে। এই বনজ সম্পদ মানুষ কি সৃষ্টি করতে পারে? না, আমরা আশরাফুল মখলুকাত, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, পাহাড়কে সৃষ্টি করেছেন আল্লাহ, বঙ্গোপসাগরকে সৃষ্টি করেছেন আল্লাহ। তো এই মানুষকে কেউ খুন করলে তার কি হয়? ফাঁসি হয়। আর পাহাড় যদি খুন হয়, অর্থাৎ পাহাড় কেটে যদি কেউ নিয়ে আসে, তারও তো শাস্তি ফাঁসি হওয়া উচিত, কারণ এটাও আল্লাহর সৃষ্টি। কিন্তু তার রুহ নাই, সে বলতে পারে না, সে অজরে কান্না করে। আমাদের মাননীয় হাইকোর্ট এটার উপর অনেক নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা এই পাহাড় কি বার্মা থেকে কেউ আসে কাটে? এই গাছ কি ভারত থেকে কেউ আসে কাটে? আমাদের লোহাগাড়ের এই অনেকেই এটার উপর জীবিকা নির্বাহ করে, কিন্তু তারা কি জেনে করেন? না, না জেনে করেন। এটা যে মানুষের কত ক্ষতি করতেছে, আল্লাহর সৃষ্টিকে ধ্বংস করতেছে। এদের জায়গা কোথায়? নামাজ শুধু ইসলাম ধর্মে একটি অংশ, এই সবগুলোকে নিয়েই মানুষ দোজখ বেহেশতে যাবে। আমরা জনাব মাহবুব আসলে সমস্যার জায়গাগুলো অনেকেই জানি, কিন্তু আল্লাহর হক, সমাধানে কি ধরনের পদক্ষেপ নেবেন? হকুল্লাহ, আল্লাহর হক আপনি মাপ চাইতে পারবেন, কিন্তু বান্দার হক আপনি মাপ চাইতে পারবেন না। অভয়ারণ্য, আমি সেদিন চুনতি অভয়ারণ্য রক্ষার জন্য সুলতানা কামাল সহ, শারমিন সুলতানা সহ আমি লন্ডন থেকে এসেছিলাম সেই মানববন্ধনে যোগদান করার জন্য। আমরা বলেছি অবিলম্বে এই অভয়ারণ্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। বৃক্ষনিধন প্রশ্ন এখানে আছে, বৃক্ষনিধন এইভাবে হচ্ছে, এটা নিধন বলবো না, এটা ধ্বংস করা হচ্ছে। তারপর প্রাকৃতিক জৈব বৈচিত্র্য, এটা কয়জন বুঝে এখানে? এই প্রাকৃতিক জৈব বৈচিত্র্য যদি না থাকে, সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় উপজেলা পরিষদের কি পদক্ষেপ হবে? আমি এইটা প্রতিদিন একবার করে বলি, যেহেতু আমার প্রধান কর্মসূচি পরিবেশ রক্ষা করা। আমি এই জন্যই বলেছি, আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই, পাহাড় কাটার উপর আমি কারফিউ দেব। বৃক্ষ নিধন কারফিউ দিব, কারণ বৃক্ষ না থাকলে মানুষ বাঁচবে না, অক্সিজেন পাবে না। আল্লাহ এটা বুঝে শুনে পাহাড় গাছ এগুলি সৃষ্টি করেছে। আজকে টঙ্গাপতি বন্ধ হয়ে গেছে, এই যে পাশেই এখান থেকে 50 গজ। কি কারণে? যারা পাহাড় কাটে, চোর দুষ্কৃতিকারী, আমি তাদেরকে উপজেলা প্রশাসনের সহায়তায় গ্রেফতার করব, জেলে নিয়ে যাব। আমি তাদেরকে এখানে অন্য এটা টিভিতে ধন্যবাদ জনাব মাহবুব, আপনি এই জন্য আমি বলছি না, আমার অন্য কথা আসবে। কারা করে আপনারা ভোটাররা তাদের চিহ্নিত করুন। এখানে এটার জন্য কোনাকুনি পর্যন্ত হয়েছে। আমি এই লোহাগাড়ার সৌন্দর্যের লীলাভূমিকে আমি রক্ষা করতে চাই। আমি এটা প্রথম দিনেই বন্ধ করব। ধন্যবাদ, এই আশ্বাস আমি দিচ্ছি। জনাব সিরাজুল ইসলাম চৌধুরী। ধন্যবাদ। বনজ সম্পদ সম্পর্কে বলতে গেলে বলতে হয়, মানুষের মৌলিক যে চাহিদা, সেই চাহিদা যদি সহজভাবে পূরণ না হয়, নিশ্চয় মানুষ অসৎ উপায় অবলম্বন করে হলেও সেই চাহিদা পূরণ করে। আমরা বৃক্ষ নিধন সম্পর্কে বলছি ঠিকই, বৃক্ষ নিধন না হওয়ার জন্য বিকল্প আমরা কি সৃষ্টি করে দিয়েছি, এটা তো আমাদের দেখতে হবে। বৃক্ষ নিধনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের ইটভাটাগুলা।
ইটভাটাগুলার কারণেই আজকে সমস্ত পাহাড়ের গাছগুলা নিধন হয়ে যাচ্ছে। ইটভাটাগুলার জন্য যদি আমরা বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে বাধ্য করতে পারি, তাহলে আমাদের বনজ সম্পদ 70% রক্ষা হবে। এটা উপজেলা প্রশাসন, উপজেলা একটা বন সংরক্ষণ কমিটি আছে, ইউনিয়ন পরিষদেও বন সংরক্ষণ কমিটি আছে। তারা সেটা সঠিকভাবে কার্যকর না করে বিধায় আজকে এই সমস্ত ব্যক্তিরা এই যে পাহাড় কেটে আপনার বনজ সম্পদ ধ্বংস করে আমাদের পরিবেশ নষ্ট করে আজকে পৃথিবীকে একটা হুমকির মুখোমুখি করে দিয়েছে। আমরা উপজেলা প্রশাসন যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়, তাহলে এই সমস্ত আইনগুলা আমরা শতভাগ বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব, যাতে এগুলা আইনের মাধ্যমে এগুলা রোধ করা যায়। আপনাদের বুঝতে হবে, আমাদের বেঁচে থাকার জন্য এখন জঙ্গল এবং পাহাড় অতীব প্রয়োজনীয়। আমি আরেকটা কথা বলি, অপরিকল্পিতভাবে সরকারি সিদ্ধান্তে যে বনায়নগুলা হচ্ছে, যেগুলা জীববৈচিত্র্যের জন্য হুমকি, যেগুলো আমাদের জন্য হুমকি, এই সমস্ত বনায়ন বাদ দিয়ে আমাদের যে নেচারাল যে বনায়ন, প্রাকৃতিক যে বনায়ন, এই বনায়নকে যদি আমরা আবার নতুনভাবে সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের এই এই নাতিশীতোষ্ণ অঞ্চলের জন্য আমরা সবচেয়ে একটা সুন্দর উন্নত পরিবেশ পাবো ইনশাআল্লাহ। আমি যদি কামিয়াব হই, তাহলে আমি এই সমস্ত বিষয়গুলা কঠোরভাবে আমি পালন করার চেষ্টা করব। জি, আপনাকে ধন্যবাদ। শুধু যারা দর্শক আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আমাদের সামনে উপবিষ্ট রয়েছেন, আমি এই পর্যায়ে আপনাদের মধ্য থেকে যদি দু একজন কোনো প্রশ্ন করতে চান, দুজন প্রার্থীকেই, তবে দয়া করে হাত তুলে আমাকে বলবেন। জি, নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, লোহাগাড়া সদর। আমি জানতে চাই, আমরা যাদেরকে নির্বাচিত করি, তারা আমাদের নির্বাচন যখন আসে তখন আমাদের খুব কাছে চলে আসে। যখন আমাদের কোনো সমস্যা হয় তখন আমরা ওদেরকে আর কাছে পাই না। এই ব্যাপারে কি প্রতিশ্রুতি দেবে আমরা জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। পিছনে। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। যে আপনারা দুজন অতিথি, দুজন চেয়ারম্যান পদপ্রার্থী খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে আমি বনের ক্ষেত্রে যে কথাটা বলতে চাই, সেটা আপনারা আজকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু আদৌ কি আপনারা পারবেন? কারণ যারা বন উজাড় করে, গাছ নিধন করে, তারা হচ্ছেন এখানকার আমরা বলতে পারি মাফিয়াদের সাথে আপনারা কতটুকু যুদ্ধ করে বিজয়ী হতে পারবেন বলে আশা করতেছি। ধন্যবাদ আপনাকে। আর কেউ বলবেন? জি, আসসালামু আলাইকুম। আমার নাম নিজামুদ্দিন, আমি লোহাগাড়ার অধিবাসী। আমার প্রশ্ন হলো জনাব সিরাজুল ইসলাম চৌধুরীর কাছে। উনি দীর্ঘদিন ধরে মেম্বার ছিল, এলাকার দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ছিল। দুঃখিত, আমরা চাচ্ছি আপনারা এমন একটা প্রশ্ন করবেন যেটা দুজনই জবাব দেবেন, কোনো একজনকে আলাদাভাবে। দুজনকে বলছি, দীর্ঘদিন ধরে উনি তো ছিলেন না, মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, কিন্তু এই যে আপনারা যে বলছেন বৃক্ষ পাহাড়, আমার এলাকার চেয়ারম্যান অনেক প্রভাবশালী ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল জিয়াউল হক চৌধুরী বাবুল, এরা রক্ষা করতে পারে নাই। এখন আপনারা দুজন কিভাবে এটা রক্ষা করবেন আমরা একটু শুনি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা আপনাদের কয়েকজনের প্রশ্নগুলো শুনলাম, এবং আমাদের উপস্থিত প্রার্থীরাও সেটা শুনেছেন। তো আমি এর প্রেক্ষিতে যদি কিছু রেসপন্স থাকে আপনাদের, আমি প্রথমেই জনাব সিরাজুল ইসলাম চৌধুরী আপনাকে বলবো বলার জন্য। যে আমার সম্মানিত প্রশ্নকারী সুধীমণ্ডলীদের প্রতি আমার অশেষ ধন্যবাদ রইল। প্রথম প্রশ্ন যেটা করা হয়েছে, যে আমরা যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিই, নির্বাচনের পরে অনেকে হয়তো সেই প্রতিশ্রুতিগুলো পালন করে না। এখানে একটা বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে, আপনারা যে নেতা নির্বাচন করেন, বাজারে গিয়ে তরকারির জন্য শুকটি মাছ কিনেন, সেটা আপনি হাতে নিয়ে নাকের কাছে নিয়ে বুঝতে পারেন যে এটা তরকারি ভালো হবে না মন্দ হবে। আপনাদের তো উচিত নেতা নির্বাচন করার আগে এদের অতীতগুলো দেখা, এদের অতীতটা কীরকম ছিল, এরা কি মানুষের পাশে ছিল, এরা কি মানুষের কল্যাণ করছে না মানুষের অকল্যাণ করছে, এইটা দেখেই তো আপনারা নির্বাচন করবেন। তখন তো আর এই বিপদে আপনাদের পড়তে হবে না।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বন রক্ষার ব্যাপারে। আমি বলি নাই যে বন আমি সবগুলা ইনটেক রাখবো, এই করবো সেই করবো, এ ধরনের আমি প্রতিশ্রুতি দিই। আমি বলছি উপজেলাতে আইন আছে, ইউনিয়ন পরিষদে আইন আছে। ইউনিয়ন পরিষদে একটা কমিটি আছে বন সংরক্ষণ কমিটি, এটা চেয়ারম্যান হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। উপজেলা পরিষদে বন সংরক্ষণ উপজেলা কমিটি আছে, এই কমিটির চেয়ারম্যান হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান। ওনারা চাইলে, ওনারা যদি ওনাদের সেই আইনগুলাকে সঠিকভাবে বাস্তবায়ন করে, শতভাগ না হলেও অন্ততপক্ষে 60% তো আমরা কন্ট্রোল করতে পারবো কিনা। কিন্তু এটা হচ্ছে আমাদের মাইন্ডসেট, আমাদের সদিচ্ছার অভাব, আমাদের সদিচ্ছা থাকতে হবে। আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, যাদের সদিচ্ছা নাই তাদের নির্বাচনে না আসাই উচিত। আর আপনাদের দায়িত্ব হচ্ছে যা আপনারা নির্বাচিত করার সময় আপনারা প্রার্থীদের অতীতটা দেখেই আপনারা নির্বাচিত করবেন। ধন্যবাদ সবাইকে। জি, আপনাকেও ধন্যবাদ। এই একই বিষয়ে যারা প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন তাদের ব্যাপারে সেই প্রশ্নের উত্তরে আপনি কিছু বলবেন, জনাব আব্দুল মাহবুব সৈয়দ। আপনাকে আবারও ধন্যবাদ। বৃক্ষ নিধনের দুইটা প্রশ্ন আসছে, অর্থাৎ এটা আমি ধরে নিতে পারি এখানকার সবারই কমন প্রশ্ন। কারণ এই পাহাড়ের কারণেই লোহাগাড়া বেঁচে আছে, বাংলাদেশ বেঁচে আছে, আমাদের পার্শ্ববর্তী অনেক উপজেলা বেঁচে আছে, আমরা বেঁচে আছি। এবং আমি মনে করি এখানকার যারা খুবই সচেতন ব্যক্তি, এবং লোহাগাড়ার মানুষের একটা ঐতিহ্য আছে, সংগ্রামী ঐতিহ্য আছে, এবং ওনারা খুবই সচেতন। এবং সেই সচেতনতার প্রমাণ আমি আজকে এইখানেই পেলাম যে বৃক্ষ নিধন এটার কোনো বিকল্প নাই। যদি হাইকোর্ট যদি বলে, সরি, আমরা যদি কেউ বলি যে মানুষ খুনের বিকল্প নাই, দিকে মানুষকে খুন করছে, সরি আমি বিতর্কে যাচ্ছি না। তো বন তো মানুষের মতোই, পাহাড় তো মানুষের মতোই, এটার কোনো বিকল্প আমি দেখি না। এবং মানুষের রুজি রোজগার নাই দেখে কি আমি আপনাকে বাড়াটি হিসাবে খুন করে ফেলতে পারবো? একই ব্যাপার যে পাহাড়কেও তো আমি খুন করতে পারি না। হ্যাঁ, আমাদের অর্থনৈতিক বিকল্প ব্যবস্থা নিতে হবে, এইটার জন্য না। আমাদের এখানে অনেক গরিব দুঃখী মেহনতি মানুষ আছে, যেমন সিএনজি চালক আছে প্রায় 16,000, তাদেরকে প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার বৎসরে দিতে হয়। এরা কারা করে? আমার বলতে লজ্জা হয়, অনেক রাজনৈতিক নামধারী ব্যক্তির কথাও তারা বলেন আমি MA পাস করেছি, আমার ছোটো ভাই তো রিক্সা চালক হতে পারে না। আমরা তো তৃতীয় বিশ্বের দেশ, আমরা আধুনিক উন্নত বিশ্ব বাস ড্রাইভার আছে, প্রধানমন্ত্রী পর্যন্ত। আপনারা জানেন আমেরিকার এক রাষ্ট্রপতি বাস ড্রাইভার কন্ডাক্টরও ছিলেন। তো এইটা কোনো আমাদের দেশে শ্রমের মর্যাদা নেই, আমি সেটা প্রতিষ্ঠিত করতে চাই, সেখানে যাচ্ছি। আমি অন্য প্রশ্ন থেকে সেখানে চলে আসছি। আমি বৃক্ষ নিধন, পাহাড় ধ্বংস, পাহাড় কাটার ব্যাপারে আমি এক চুল কাউকে ক্ষমা করব না। এটা হাইকোর্টের নির্দেশ, সরকারের নির্দেশ, আমি এটার কোনো বিকল্প দেখি না। আমি দরকার হলে কাঁটাতারের বেড়া দেবো ওখানে কেউ ঢুকতে পারবে না। কারণ মানুষকে রক্ষা করার জন্য যেমন আইন আছে, পাহাড়কে রক্ষা করার জন্য আইন আছে, ওইখানেও ফাঁসির ব্যবস্থা হচ্ছে আগামীতে। আরেকটা প্রশ্ন, প্রতিশ্রুতি। আমার অতীত যারা জানেন, আমি কোনো সময় এরকম নির্বাচিত প্রতিনিধি ছিলাম না। তারপরও ইভেন ঢাকাতে বসেও আমি যত কাজ করেছি, চাকরি বাকরি, ব্যাংকে, অনেকের ব্যাংকের যে নানা ঋণে জর্জরিত, আমার অনেক ছোট ভাই এখন MD আছেন, চেয়ারম্যান আছেন। আমি এলাকার কারণে গেছি, অনেকের প্রথম চাকরিতে, সে লোহাগাড়ার লোক, তাকে সেই রংপুরে তাকে পোস্টিং দেওয়া হয়েছে, তার স্ত্রী পুত্র এখানে থাকে, তার অল্প বেতন, পরিবার নিতে পারে না, 2 বছর 3 বছর এখানে থাকে। আমি অনেক চেষ্টা করে অনেককেই আমি এখানে ট্রান্সফার, এটাও আমি একটা কাজ মনে করি। আমি লন্ডন থেকে বসেও অনেকের চাকরির আমার পক্ষে যেটুকু সম্ভব আমি সেটা করেছি। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে, এই জন্য আরও কিছু কথা, এগুলি আমি বলতে চাচ্ছি না। আমার আর সুযোগ হবে কিনা আমি জানি না। আমি লোহাগাড়া উপজেলাকে একটি মডেল উপজেলায় আমি গঠন করতে চাই। পাশাপাশি
এই রোডটা একদিন বিশ্ব রোড হবে জাতিসংঘের অধীনে। ইউরোপের লোকরা এদিক দিয়ে আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান যাবে, ওরা আবার এদিক দিয়ে যাবে। তারা যাওয়ার সময় যেন দেখে যায়, আহা লোহাগাড়া উপজেলা কত সুন্দর, এখানকার পাহাড়, এখানকার বৈচিত্র্য, এখানকার হাতিও মারা গেছে এখানে। এই যে আমাদের ধন্যবাদ ধন্যবাদ জনাব ধন্যবাদ। মাহবুদ। একটা শব্দ আমি বলে শেষ করে দেব, আমি লোহাগাড়াকে মুক্ত বুদ্ধির, মুক্ত চিন্তার আমি একটা অভয়ারণ্য করব। এখানে সবাই স্বাধীনভাবে কথা বলবেন। আর একটা কথা, সংবাদপত্রের কতটুকু স্বাধীনতা আছে তার উপর নির্ধারিত হয় আপনার দেশটা কত সভ্য, আপনার দেশটা কত গণতান্ত্রিক। আমি এখানে সাংবাদিক ভাইয়েরা আমার যারা লোহাগাড়া থেকে উপস্থিত আছেন, ঢাকা থেকে যারা আসছেন, আমি সবার কাছে ওয়াদা করছি, আমি এখানে মাহবুদ, আমরা সাংবাদিকদের অনুষ্ঠানে আসলে শেষ মুক্তবুদ্ধির পর্যায়ে চলে এসেছি, স্বাধীনতা আপনি দেব। শেষ করবেন। জি ধন্যবাদ জনাব মাহবুদ আপনাকে এবং জনাব সিরাজুল ইসলাম চৌধুরী, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের পরিকল্পনা চিন্তাভাবনার কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি নিশ্চিত যে এখানে যারা লোহাগড়ার ভোটার সাধারণ রয়েছেন তারা এর থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হন তবেই আমরা সার্থক মনে করব এ ধরনের একটা নির্বাচনী বিতর্ক আপনাদের এলাকায় আয়োজন করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ঢাকা ট্রিবিউন আইএরআই আয়োজিত নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024। আমরা ছিলাম চট্টগ্রামের লোহাগড়া উপজেলায়। ধন্যবাদ সকলকে।